नहीं, नरेंद्र मोदी जी पूरा हिंदू समाज नहीं है, बीजेपी पूरा हिंदू समाज नहीं है, आरएसएस पूरा हिंदू समाज नहीं है। নমস্কার, আমি ঋষিকেশ দেবগুপ্ত অফিসিয়ালে আপনাকে স্বাগত। আমি আপনাদের সামনে এখন যে ভিডিওটি করতে চলেছি ততক্ষণে লোকসভাতে নরেন্দ্র মোদী তার জবাবি ভাষণ দিয়ে দিয়েছেন রাষ্ট্রপতিকে ধন্যবাদ জ্ঞাপনের জন্য। তো এটাই নরেন্দ্র মোদী বা বিজেপির কাছে শেষ অস্ত্র ছিল। তার কারণটা বিরোধীরা যে হিসেবে বক্তব্য রাখছে তাতে মনে হচ্ছে তারা নিজেদের মধ্যে একটা প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে কে কাকে ছাড়িয়ে যেতে পারে। কোনো সময় মনে হচ্ছে রাহুল গান্ধী সেরা, তো কোনো সময় হচ্ছে মহুয়া মৈত্র, কোনো সময় মনে হচ্ছে যে অখিলেশ যাদব আজকে যেটা বলেছে আর ওনার যেই টাইপের বক্তব্য রাখার ধরন, যে ছোট ছোট টিপ্পনি কেটে ছোট ছোট শায়রি বলে দুটো কবিতার লাইন বলে যেভাবে বলার সেভাবেই বলেছেন। তারপর লাস্টে হচ্ছে গৌরব গগৈয়ের অসাধারণ, মানে কি বলবো, প্রম্পটিং বলতে পারেন, এত সুন্দর বলেছে। তো নিজেদের মধ্যে একটা প্রতিযোগিতা চলছে, আর সেক্ষেত্রে বিজেপির একটাই অস্ত্র ছিল নরেন্দ্র মোদীর জবাবি ভাষণ। এবার নরেন্দ্র মোদী বনাম রাহুল গান্ধী কে কাকে কত ভালো বলেছেন সেগুলো নিয়ে আমি এর পরবর্তীতে পর্ব করবো, সেটা কালকে করবো, কারণ এটা নিয়ে একটু বিশ্লেষণের দরকার রয়েছে। আজকে এই জায়গাটা আসা আমাদের খুব জরুরি, তার কারণ কিছু মিডিয়া চ্যানেল থেকে শুরু করে কিছু জায়গায় আমি সোশ্যাল মিডিয়াতেও দেখছি এবং ছোটখাটো অনেক জায়গাতে দেখছি যেখানে একটা কথা বারবার রটিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে যে রাহুল গান্ধী হিন্দু বিরোধিতায় লিপ্ত হয়েছে, রাহুল গান্ধী হিন্দুদেরকে নিয়ে বাজে মন্তব্য করেছে, তাদেরকে অপমান করেছে। প্রথম কথা, আমি 1.5 ঘন্টা ধরে রাহুল গান্ধীর পুরো বক্তব্যটা আমি শুনেছি। রাহুল গান্ধী কোথাও এক ফোঁটাও এরকম কোনো কিছু বলেনি যেখানে হিন্দুদের অপমান হতে পারে বা সমগ্র হিন্দু জাতিকে নিয়ে অপমানকর কিছু বক্তব্য পেশ করেছে লোকসভাতে। সে যেই বক্তব্যটা রেখেছে তার মধ্যে একটা সুনিপুণ চতুর একটা পরিকল্পনা ছিল। সে বাধ্য করেছে গোটা এনডিএ বা বিজেপি যে প্রথম সারির নেতৃত্বরা রয়েছে, আপনি নরেন্দ্র মোদী বলুন, আপনি অমিত শাহ বলুন, আপনি রাজনাথ সিং বলুন, প্রথম সারির যে 3 জন রয়েছে তাদেরকে বাধ্য করেছে এক লাইনে এসে জবাব দিতে। 10 বছর পর, 10 বছর না, কতদিন পর মনে রাখা যাবে না যেখানে প্রধানমন্ত্রীকে 2 বার দাঁড়াতে হয়েছে রাহুল গান্ধীর বক্তব্যের সময়, অমিত শাহকে 5 বার দাঁড়াতে হয়েছে, রাজনাথ সিং এর মতো লোককে 2 বার দাঁড়াতে হয়েছে। এবং যখন বক্তব্য রেখেছেন রাহুল গান্ধী, তার প্রত্যেকটা পরিকল্পনা যেরকম ছিল সেভাবেই সেগুলোকে বাস্তবায়ন করা হয়েছে এবং যেভাবে উনি চেয়েছিলেন, বিজেপির সব থেকে বড় ব্যর্থতা এখানে, সেভাবেই তারা পরিচালিত হয়েছে। প্রথমে রাহুল গান্ধী যেটা চেষ্টা করেছেন সেটা হচ্ছে এক সূত্রে ইন্ডিয়াকে বাঁধা, যার জন্য কালকে যখন বক্তব্য রাখছিলেন তিনি বলেছেন ভারত জোড়ো যাত্রাতে ইন্ডিয়ার বিরোধী দলের সব নেতারা হেঁটেছেন, প্রত্যেকটা বিরোধী দল হেঁটেছে। আদতে সবখানে সব বিরোধী দল হাঁটেনি এবং কিছু জায়গায় প্রবল বিরোধিতারও সম্মুখীন হতে হয়েছে রাহুল গান্ধীকে যখন ভারত জোড়ো ন্যায় যাত্রা পরবর্তীতে করছিলেন সেকেন্ড স্টেজ। কিন্তু বিরোধীদেরকে এককাট্টা করার জন্য তিনি সেভাবেই বলেছেন। এখান থেকে তার শুরু হয়। সে ওম বিড়লাকে রেয়াত করেন। সে পরিষ্কার বলেছে যে আমি যখন আপনাকে সম্ভাষণ করতে যাই, আমি যখন আপনার সাথে হাত মেলাতে যাই, নরেন্দ্র মোদীও মেলেছিল, আপনি যখন আমার সাথে হাত মেলান তখন আপনি সোজা, কিন্তু যখন নরেন্দ্র মোদী হাত মিলিয়েছিল আপনি নতমস্তকে ওনার সাথে হাত মিলিয়েছেন। When Modi ji went and shook your hand, and I went and shook your hand, I noticed something. When I shook your hand, you stood straight like this and shook my hand. And when Modi ji shook your hand, you bowed down and shook his hand. বেসিক্যালি তখন ওম বিড়লা তাকে প্রোটেস্ট করে এবং সে গিয়ে বলে যে উনি বয়সে বড় তাই ওই সংস্কারের থেকে আসে, কিন্তু রাহুল গান্ধী তার মোক্ষম জবাবটা তৈরি করেছিল। এবং মজার ব্যাপার, রাহুল গান্ধী কালকে যখন বক্তব্যে ভাষণ দিচ্ছিল বা বক্তব্যের পাল্টা জানাচ্ছিল, জবাব দিচ্ছিল, মনে হচ্ছিল তিনি এই কোশ্চেনগুলো এর জন্যই করেছেন যে ওই উত্তরটা আসবে তারপর আমি বলবো। আর এর জন্যই বলছি রাহুল গান্ধী বা বিরোধী বা ইন্ডিয়া জোটের ট্র্যাকে কালকে ইন্ডিয়া সরকার লোকসভাতে হেঁটেছে। ওম বিড়লা যখন এই বক্তব্যটা রেখেছিলেন, রাহুল গান্ধীর সাথে সাথে পাল্টা বলেছেন যে কিন্তু আপনি যখন স্পিকার হয়েছেন আপনি সর্বে সর্বা এখানে, আর আপনি এখানে সব থেকে সিনিয়র। আর এটা তো আমরা সাধারণ একটা জায়গাতেও দেখে রাখি, কর্পোরেট ওয়ার্ল্ড থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, যে যেখানে বয়সে ছোট কেউ যদি উচ্চপদস্থ কর্মচারী হয় তো তাকে স্যার সম্বোধন করি আমরা, অন্তত কাজের নিরিখে। তো সে ওম বিড়লা বয়সে বড় হতেই পারে নরেন্দ্র মোদী ওম বিড়লার থেকে, কিন্তু ওই জায়গাটাতে সর্বে সর্বা ওম বিড়লা, উনি সব থেকে উচ্চ পদে আসীন রয়েছে। তো ওম বিড়লার থেকে শুরু করে সে আস্তে আস্তে বক্তব্যটাকে সাজাতে থাকে। সে অবদেশ প্রসাদকে সামনে বসিয়েছে,
সামনে বসে রাম মন্দির নিয়ে বলেছে, সেখানে অযোধ্যাতে হেরে গেছে এটা নিয়ে টিপ্পনি কেটেছে। সে এটা বলেছে যে নরেন্দ্র মোদী এখন বায়োলজিক্যাল না, অন্যরা বায়োলজিক্যাল, তাদের জন্ম আছে মৃত্যু আছে, রাহুল গান্ধীরও তাই, কিন্তু উনি ভগবানের থেকে সবকিছু শুনতে পান। ভগবানই হয়তো ওনাকে বলেছিলেন বা পরমাত্মা বলেছিলেন যে নোটবন্দি করে দিতে। পরমাত্মা এও হয়তো বলেছে আদানিকে মুম্বাই এয়ারপোর্ট দিয়ে দিতে। তো খুব সুপরিকল্পিতভাবে একটার পর একটা গাথা ছিল এবং এটা স্ক্রিপ্টেড ছিল। সে পয়েন্টগুলোকে নোট আউট করে দেখে নিচ্ছিল বারবার, ওটা আপনারাও দেখেছেন টিভিতে। কিন্তু এটার আগে রিহার্সেল ছিল, এটা কেউ মানুক না মানুক। নাহলে রাহুল গান্ধী যেই অ্যাটাকটা করেছে, যে আক্রমণটা করেছে এবং প্রতি আক্রমণ কি হবে সে আগের থেকে জেনে বসে আছে, এটা স্ক্রিপ্টেড ছাড়া সম্ভব না। তারপরে নরেন্দ্র মোদীকে অ্যাটাক করার একটাই কারণ ছিল, প্রথমে তাকে উত্তক্ত করা, তাকে পরিষ্কার বলেছে যেটা নরেন্দ্র মোদী এতদিন থেকে করে আসতেন, শাহজাদা পাপ্পু এসব বলা হয়েছিল একটা সময়, এলোপাথারি বলা হয়েছিল, দেশদ্রোহী টেসদ্রোহী এগুলো তো ছেড়েই দিই। তো সেখানে ঠিক সেম পাল্টা চালগুলোকে আবার চালছিল রাহুল গান্ধী। পরিষ্কার মনে হচ্ছে এতদিন ধরে যেই মানুষটা যেই কথাগুলো বলে এসছেন তার বিপক্ষকে, সেই বিপক্ষ আজকে তার সিংহাসনে বসে সেম আচরণ, একই আচরণ সেই মানুষটার সাথে করছে যে এতদিন করে আসছে। রাজা আজকে প্রজা হয়ে গেছে, প্রজা আজকে রাজা হয়ে গেছে। বহুদিন পর বিপক্ষর এই বডি ল্যাঙ্গুয়েজ দেখা গেল, এই শরীরী ভাষা, এই আক্রমণ। যারা এবার প্রথম ভোট দিয়েছেন তাদের সৌভাগ্য, তার কারণ আপনাদের আগে 18 বছর বয়সে যে মানুষটি প্রথম ভোট দিয়ে দিয়েছিল 2014-তে, 2024-এ এসে তার 28 বছর বয়স, 10 বছর পরে এসে যেটা দেখতে হচ্ছে এই গণতন্ত্রের এই রূপটা, যেটা এতদিন ধরে এটাও ছিল না, সেটা আপনারা প্রথম ভোটে পেয়ে গেছেন। এটাই আসল রূপ। কতটা কনফিডেন্ট এবং আত্মবিশ্বাসের সাথে কথা বললে বলা যায় যে অগ্নিবীর নিয়ে তার কোনো রকম পরিকল্পনা নেই বিজেপি সরকারের বা এনডিএ সরকারের, কেবলমাত্র ভারতীয় জওয়ানগুলোকে বা এই নতুন নতুন ছেলেগুলোকে ইউজ অ্যান্ড থ্রো হিসেবে ব্যবহার করা হবে এবং যেদিন কংগ্রেস ক্ষমতায় আসবে ওটাকে অগ্নিবীরকে নাকচ করে দেওয়া হবে। কতটা আত্মবিশ্বাস থাকলে এটা সম্ভব। এবার আসি হিন্দুত্বের ইস্যুতে, যেটা নিয়ে এই মুহূর্তে ভারতীয় রাজনীতি তোলপাড়। কালকে বলেছে এটা আজকে নতুন ভাবে এটাকে তুলে আনা হয়েছে, কয়েকটি টোটাল ভিডিওকে না দেখিয়ে, পুরো ভিডিওকে না দেখিয়ে কিছু জায়গা অংশ অংশ তুলে নিয়ে মানুষকে উত্তক্ত করার চেষ্টা করা হচ্ছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি 1.5 ঘন্টা ভিডিওটা দেখেছি, কোথাও রাহুল গান্ধী হিন্দু সমাজকে বা পুরো হিন্দু সমাজকে অপমান করেনি। রাহুল গান্ধী পরিকল্পনা মাফিক খেলেছে এবং রাহুল গান্ধীর একটাই উদ্দেশ্য ছিল যে রামের যে ফ্র্যাঞ্চাইজি এতদিন ধরে বিজেপি নিয়েছিল, অবদেশ প্রসাদ ওখানে জেতার পর ফৈজাবাদে, লল্লু সিং হেরে যাওয়ার পর, যেখানে রাম জন্মভূমি, রামকে যারা নিয়ে এসেছিলেন তাকেই জনগণ নিয়ে আসবে, এসব বক্তব্য রাখার পরেও যখন সেখানে 54,000 ভোটে হেরে গেছে, তারপর থেকে রামের ফ্র্যাঞ্চাইজি এমনি তাদের হাত থেকে বেরিয়ে গেছে। তারপর রাস্তাঘাট ভাঙা, মন্দির দিয়ে জল পড়া, রামলালার মূর্তির ওখানে জল জমে যাওয়া, এসব তো আছে। তো রামের ফ্র্যাঞ্চাইজি নিয়ে খুব একটা বেশি সমস্যা রাহুল গান্ধীর ছিল না বা বিরোধীদের ছিল না, জানে ওটা টলমল করছে, এখন উল্টা রামের ফ্র্যাঞ্চাইজি তারা তাদের ঘাড়ের থেকে নামাতে পারলে বাঁচে, তারা জগন্নাথকে ধরেছে। এবার হিন্দুত্বের একটা ফ্র্যাঞ্চাইজি, সেটাও এখন টলমল, সেটা নিয়ে রয়েছে বিজেপি, আর ওই জায়গাটা আক্রমণটা করতে হবে, ওই মৌচাকে ঢিল মারার কাজটা করতে হবে এবং ওটাই রাহুল গান্ধী করেছে। রাহুল গান্ধী প্রথমে ভগবান হিসেবে মহাদেবকে নিয়েছে, দেবাদিদেব মহাদেব, সবার উপরে তিনি। তো প্রথমে ওখানে বিতর্কের জায়গায় এমনি আও, যখন শিব ঠাকুরকে নিয়ে কথা হবে। তারপর শিব ঠাকুরের পুরো প্রপোর্শন যেভাবে বসে থাকেন তার ডেফিনেশন দিয়েছেন, ডারো মত ডারাও মত, এই ট্যাগলাইনকে কেন্দ্র করেই লড়াইটা শুরু করে রাহুল গান্ধী। এবং যখন লড়াই করতে থাকে পরিকল্পনা মাফিক যা চেয়েছিল সেইভাবেই বিজেপির প্রথম সারির নেতারা সেইভাবেই তার খেলাতে তার মতো করে বরে হয়ে চলতে থাকে। দেবাদিদেবকে দেখানোর পর, তার সবকিছু ডেফিনেশন করার পর, তারপর যে এই যে অভয় মুদ্রা যেটাকে উনি বলতে চেয়েছেন, যে যেখানে ভয় নেই, এই যে হাতটা যেটাকে উনি তুলনা করেছে যে কংগ্রেসের এই অভয়েরই হাত রয়েছে, এটাই তাদের সিম্বল। সেখান থেকে সে গুরু নানক থেকে সে আল্লাহ থেকে শুরু করে আরো মহাবীর গৌতম বুদ্ধ, সবাইকে দেখিয়ে, সব সম্প্রদায়কে দেখিয়ে একটা জায়গায় সারাংশ আসতে চেয়েছে, সেটা হচ্ছে প্রত্যেকটা ধর্ম এবং প্রত্যেকটা সম্প্রদায়ের, সে হিন্দু হোক বা সে অন্য সম্প্রদায়ের হোক, শিখ হোক ইসাই হোক, প্রত্যেকের একটাই কথা, অহিংসা পরম ধর্ম, একদম সহজ হিসাবে। তার মানে হিন্দুদের হিংসার কোনো জায়গা নেই, হিন্দুদের ধর্মে মানে ঘৃণার কোনো জায়গা নেই, পুরোটাই রয়েছে অহিংসা জুড়ে।
আর এখান থেকেই তিনি আক্রমণটা এবার পুরোপুরি তাক করে দেয় হচ্ছে নরেন্দ্র মোদীর দিকে এবং বলা শুরু করে যে অথচ যারা হিন্দু ঠিকাদার, যারা হিন্দুদেরকে নিয়ে কথা বলছে, তারা সব সময় ঘৃণার কথা বলছে, তারা সব সময় অন্যায়ের কথা বলছে, তারা সব সময় ভয় দেখাচ্ছে। এটা বলাতে অলরেডি গুঞ্জন শুরু হয়। তারপর গিয়ে আসে সেই পাঁচ লাইন, যেটা নিয়ে চারিদিকে এখন তোলপাড় করার একটা চেষ্টা করছে আইটি সেল। তারপর সে বলে যদি হিন্দুর এই কথাগুলোই ঠিক হয়, অহিংসাই পরম ধর্ম হয়, হিন্দুদের মধ্যে যদি মানে ঘৃণার কোনো জায়গা না থাকে, হিংসার কোনো জায়গা না থাকে, তাহলে ওনারা কোন হিন্দু? তাহলে ওনারা হিন্দুই না। जो लोग अपने आप को हिंदू कहते हैं वो 24 घंटा हिंसा हिंसा हिंसा, नफरत नफरत नफरत, असत्य सत्य असत्य। नहीं 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 नहीं, नरेंद्र मोदी जी पूरा हिंदू समाज नहीं है, बीजेपी पूरा हिंदू समाज नहीं है, आरएसएस पूरा हिंदू समाज नहीं है। এই যে মৌচাকে ঢিল পড়লো, সব মাছি বনবন করে বেরালো, হুড়হুড় হুড়হুড় করে সব শুরু হয়ে গেল। নরেন্দ্র মোদী অ্যাজ ইউজুয়াল যেরকম আগাগোড়াই করে এসছে, সত্যকে উল্টোভাবে দেখানো, সত্যকে বিকৃত করে দেখানো, সেটাই নরেন্দ্র মোদী করলেন এবং বললেন যে পুরো হিন্দু সমাজকে এভাবে বলাটা গুরুতর। দাঁড়িয়ে বলে আবার চুপচাপ হয়ে গেলেন, দায়িত্ব দিলেন বাকি এনডিএর সেই সাংসদদের উপর যারা হট্টগোল এবং চিৎকার করবে। এটা বুঝলেনই না যে রাহুল গান্ধী ওটার জন্য অপেক্ষা করছে এবং উনি যখনই এটা বলে ফেললেন, রাহুল গান্ধীর সাথে সাথে বললেন যে হিন্দুত্বের যে টেন্ডার, যে ঠিকাদারি, সেটা কেবলমাত্র বিজেপির না, সেটা কেবলমাত্র নরেন্দ্র মোদীর না, সেটা কেবলমাত্র আরএসএস এর না। আর এটাই উনি বলতে চেয়েছিলেন। ওনার একটাই কথা ছিল, রামের ফ্র্যাঞ্চাইজি এখন বিজেপির কাছে নেই, আর হিন্দুত্বের যে ফ্র্যাঞ্চাইজি এখন টলমল করে ঘাড়ির উপর ঝুলছে বা যে পোস্টারটা কোনো মতে লেগে আছে, ওটাকে টেনে হিস্টে ছেড়ে দাও, তাকে রাস্তায় নামিয়ে নিয়ে আসো। আর ওটাই করলেন, বাধ্য হলেন, এমন কথা বললেন যার জন্য নরেন্দ্র মোদীকে প্রোটেস্ট করতে হলো, অমিত শাহকে ময়দানে নামতে হলো, রাজনাথ সিংকেও নামতে হলো। ভয়ের উদাহরণ দিতে গিয়ে তিনজন মন্ত্রীর মধ্যে একজনকে ব্যবহার করে ফেললেন, রাজনাথ সিংকে। বলে আমি যখন ঢুকছি রাজনাথ সিং আমাকে নমস্কার জানানো, আমি নমস্কার জানানো, সৌজন্যতার সাক্ষাৎ হলো। নরেন্দ্র মোদীকে দেখলে দেখা যায় সে গম্ভীরভাবে বসে আছে এবং নরেন্দ্র মোদী সামনে থাকলেও ওটা রাজনাথ সিং করবেন না। অর্থাৎ নিজেদের মধ্যে একটা ভয়ের বাতাবরণ তৈরি হয়ে গেছে। এইভাবে অসংখ্য অ্যাটাক, এরকম করতে করতে আবেগকে আরো ত্বরান্বিত করার জন্য ভারত জোড়ো যাত্রার সময় তার সাথে যেসব ঘটনাগুলো ঘটেছিল সেগুলো বলেছিল। যে একজন মহিলা এসে তার হাত চেপে ধরেছিল এবং তাকে বলেছিল যে আমাকে আমার স্বামী খুব মারছে, তখন বলছে আমি কি করতে পারি, কি করব? বলে কিছু করতে হবে না, আমি জিনিসপত্র কিনতে পারছি না, এত দাম, আমি খাবার বানিয়ে দিতে পারিনি আমার স্বামী কাজে যাওয়ার আগে, এর জন্য মারছে। এবং খালি ওনাকে না, এরকম ভারতবর্ষে অসংখ্য মহিলাকে মার খেতে হচ্ছে। ভোটের সময় যেই বিষয়গুলোকে সামনে রেখে ইন্ডিয়া জোট বা কংগ্রেস এগোতে চেয়েছিল, সেই মুদ্রাটাকে আবার তুলে আনলো, সেই বিষয়টাকে পাবলিকের সামনে লোকসভায় এনে খাড়া করে দিল। মানে আবার সেই ট্র্যাক সেট করে দেওয়া যে যেভাবে বিরোধীরা চাইবে ওইভাবে আচরণ করবে হচ্ছে সরকার পক্ষ। মণিপুর নিয়ে বললে, আমি মণিপুরে গেছিলাম, একজনের সাথে দেখা হলো, একজন ভদ্রমহিলার সামনে, তার হাত কাঁপছে, তার হাতে তার ছেলের ফটো, বলছে আমার ছেলেকে আমার সামনে গুলি করে মেরে ফেলা হয়েছে, আমিও চেয়েছিলাম মরে যেতে, আমাকে মারতে, কিন্তু আমাকে টেনে হিঁচড়ে সরিয়ে আনা হয়। আবেগের বিস্ফোরণ ঘটিয়েছিল কালকে রাহুল গান্ধী। কালকে যখন দেখছিলাম আর অবাক হচ্ছিলাম, নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ, রাজনাথ সিং, এত অসহায় তাদেরকে কখনো লাগেনি। পাগলের মতো করছে, বাচ্চাদের মতো করছে। ওম বিড়লাকে বলছে অমিত শাহ, এত দণ্ড প্রতাপ নেতা, সে বলছে যে এরকম চলতে পারে না, আপনি কিছু করুন। নরেন্দ্র মোদী কি করবে দিশা পাচ্ছে না, কারণ নরেন্দ্র মোদী কোনো স্ক্রিপ্টেড বক্তব্য রাখেন, আজকে রেখেছেন, এটা নিয়ে কালকে আসবে। কিন্তু দিনের শেষে গিয়ে আপনাদের কাছে যেটা বলার, বক্তব্য রাখার, সেটা হচ্ছে বিরোধীদের এই যে শরীরী ভাষা, এই আক্রমণ, এই চোখে চোখ রেখে লড়াই, এখানে কোথাও হিন্দু ধর্মকে বা হিন্দুত্বকে অপমান করার বিষয় ছিল না। পরিকল্পনাটা পুরোটাই ছিল, বক্তব্যের সারমর্ম এটাই ছিল যে হিন্দুত্ব কেবলমাত্র বিজেপি যেই ভাবে দেখায় সেই হিন্দুত্ব না। উদাহরণ হিসাবে বলা পারে যে আপনি রামচন্দ্রকে যেভাবে দেখিয়েছে বিজেপিরা, সেটাই যে রামচন্দ্র এরকম না। বাল্মীকির রামচন্দ্র যদি আরাধ্য হয়, আমি উদাহরণস্বরূপ বলছি, তাহলে আমাদের বাঙালির কাছেও কৃত্তিবাস ওঝার রামচন্দ্র অনেক বেশি কাছের।
বাল্মীকির রামচন্দ্র থেকে গৃহীত হলেও কৃত্তিবাসের রামচন্দ্রের মধ্যে আপনি বাংলার গন্ধ পাবেন, বাংলার কৃষ্টি সংস্কৃতি, বাংলার সংসারে স্পর্শ পাবেন। বাল্মীকির রাম যতটা পরিমাণ মাচো, যতটা পরিমাণ দোর্দণ্ড প্রতাপ যোদ্ধা, আমাদের কৃত্তিবাসী রাম বা আমাদের বাংলার রাম অনেক বেশি নরম, অনেক বেশি স্নেহ বাৎসল। তাই হাউমাউ করে সে কাঁদতে পারে এবং বলতে পারে, সীতা ধ্যান, সীতা জ্ঞান, সীতা চিন্তামণি, সীতা বিনা আমি যেন মণিহারা ফোন। সেরকম ভাবেই রাহুল গান্ধী ওঠাতে চেয়েছেন সেই জায়গাটা যে হিন্দুত্ব কারো পৈতৃক সম্পত্তি বা বাবার সম্পত্তি নয়, বা কোনো একটা দল যেভাবে ডিসাইড করবে, সিদ্ধান্ত নিবা, যেই পথ দেখিয়ে দেবে যে এটাই হিন্দুত্বের পথ, তাহলে এটা ব্যাপার নয়। হিন্দুত্বের আদি ইতিহাস রয়েছে এবং মহাদেব থেকে শুরু করে দেব আদি দেবকে শুরু করে সেই ইতিহাসের একটা ক্ষুদ্র সংস্করণ তুলে ধরে সেটা বোঝানোর চেষ্টা হয়েছিল এবং পরিকল্পনা মাফিক তাদের থেকে সেই ফ্র্যাঞ্চাইজি, সেই টেন্ডারটাকে তুলে নেওয়ার জন্য। এখানে কোথাও কোনো অন্য উদ্দেশ্য ছিল না। এখন যেটা প্রচারিত করা হচ্ছে বা প্রচার চলছে, এটার উদ্দেশ্য ভয়ানক এবং কেউ এই উদ্দেশ্য কান দিবে না। দরকার বলে সংসদ টিভি ইউটিউবে খুলুন, আপনারা দেখুন 1.5 ঘন্টার ভাষণটি। 1.5 ঘন্টার বেসিক্যালি ভাষণ হতো না, মাঝখানে অনেক হট্টগোল হয়েছে, তাই আপনারা বুঝে যাবেন সেখানে কোথাও এরকম কোনো বক্তব্য ছিল না। আমি আমার এখানকার বক্তব্যের মাঝখানেও আপনাদেরকে কিছুটা দেখিয়ে দেব। আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন। নমস্কার।